ধরো তুমি আমাকে একটা মিথ্যা কথা বললে, এবার যেহেতু আমার তোমার প্রতি অনেক আগে থেকেই অবিশ্বাস আছে, আমিও তোমাকে তার জবাবে আরেকটা মিথ্যা কথা বলে দিলাম। তো তোমার মিথ্যার উপর দাঁড়িয়ে আমার মিথ্যা, দুইটা মিথ্যার জন্ম হলো। এখন তুমি আর আমি যত কথা বলবো সব কথা হবে ওই প্রথম দুই মিথ্যার উপর ভিত্তি করে, আর মিথ্যার উপর ভিত্তি করে যত কথাই হোক সবই হবে মিথ্যা। কারণ মিথ্যা একটা জিনিসের জন্ম দিতে পারে, তা হচ্ছে মিথ্যা। আমাদের সমাজে, অফিসে, আদালতে, আমাদের সম্পর্কগুলোর মধ্যে এত মিথ্যা ঢুকছে যে আমরা মাঝে মাঝে ভুলেই যাই যে আসলে সত্য কোনটা। কারণ আমাদের প্রত্যেকের মনের মধ্যে অবিশ্বাস ঢুকছে, আমরা কেউ কাউকে বিশ্বাস করতে চাই না বা করি না, বা সেই অবস্থাটা নেই। এটার জন্ম হয়েছে অনেক আগে থেকে, যেদিন থেকে বাণিজ্যিকীকরণ এই বিষয়টা যতটা তীব্র আকার ধারণ করেছে 1800 সালের পরের থেকে। মানুষ ব্যবসা করতে চেয়েছে, প্রচুর লাভ করতে চেয়েছে, ওই থেকে মিথ্যার জন্ম শুরু হয়েছে, এবং এটা দিন দিন শুধু বাড়ছে এবং বাড়বে। কিন্তু এর ফলটা এত জঘন্য, আমাদের মানে টোটাল সিস্টেমটাকে, আমাদের সম্পর্কগুলোকে কোলাপস করে দিচ্ছে, অনেকটা হয়তো দিয়ে ফেলেছে অলরেডি। অনেক দেশে কোলাপস হয়ে গেছে, মানে মানুষের যে বিয়ে হোক বা অন্য যে বন্ধুত্বের সম্পর্কগুলো, সবগুলো কেমন নিষ্প্রাণ হয়ে গেছে। আমাদের দেশে হয়েছে আমার ধারণা, কারণ আমি অনেকেই দেখেছি যে বন্ধু মারা গেছে, ওই দিন বিকেলে ওই মৃত বন্ধুকে নিয়েই গালিগালাজ করে আড্ডা দিচ্ছে, যা শালা মরে গেল। আমরা দেখি যে ভার্সিটিতে পিটায় মেরে ফেলতেছে। এটা একটা অদ্ভুত বিষয় না, যে কচি কচি ছেলে মেয়ে যারা একটা দেশের ভবিষ্যৎ, তারা একজন আরেকজনকে নির্মমভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করছে, এবং তা নিয়ে তারা প্রাউড। ওই একই রাতে তারা বসে খেলা দেখছে, নিজের বন্ধুকে মারছে অন্য একটা স্বার্থের কারণে। মানুষ আজকে শিক্ষা প্রতিষ্ঠানকে অনেকটা মনে করে যে ক্ষমতা দেখানোর জায়গা, অথচ শিক্ষা প্রতিষ্ঠান ছিল বিনয় শেখার জায়গা। আমি ইদানিং অনেক বাবা মায়ের মধ্যে দেখি, যেহেতু আমি শিশুদের নিয়ে কাজ করি, আমি দেখেছি যে শিশুরা খুব ভায়োলেন্ট হয়ে গেছে। মানে ছোট ছোট শিশুরা, তারা যেসব কথা বলে, যেগুলো আমরাও অনেক বয়স হলে তারপর বলেছি, বা অনেক এখনও বলিই না, প্রয়োজন না পড়লে বলিই না। কিন্তু ওরা দেখলাম যথেষ্ট স্ট্রেট ফরওয়ার্ড এবং ভায়োলেন্ট, মানে নিজের অভাবের একটু ঘাটতি হলে তারা ভায়োলেন্ট হয়ে যাচ্ছে, গালিগালাজ দিচ্ছে, চিৎকার চেঁচামেচি করছে, মারামারি শুরু করে দিচ্ছে ছোটো ছোটো বাচ্চারা। তো আমি একটু ভাবলাম যে এরকম ভায়োলেন্ট বিহেভিয়ার আসলো কোত্থেকে। পরে যখন তাদের গার্ডিয়ানদের সাথে আমি একটু এইসব বিষয়ে আলাপ শুরু করলাম, আমি দেখলাম যে তারা এই বিষয়টাকে সমর্থন করে, যে আমার ছেলেকে মারছে সে তো মারবে, বা ওকে দেয়নি, ও তো পায়নি, ও তো একটা মারবে, ও তো গালিগালাজ করবে, ঠিকই আছে, ওরটা বুঝে নেবে না। কথা সত্যি, তাই তো জীবনের সংগ্রামের প্রয়োজন আছে। কিন্তু আমাদের জেনারেশন, আমরা যখন এসেছিলাম তখন আমরা শিখেছিলাম বিনয়, আমরা শিখেছিলাম ভদ্রতা, নম্রতা, এগুলোই শিখতাম। হঠাৎ করে 20-25 বছরের মধ্যে কি করে টোটাল ফিলোসফি উল্টে গেল। আমরাই তো আবার যে আমরা শিখে আসছি, আমরাই তো বাবা মা হয়েছি, আমরা আবার আমাদের সন্তানদের ভায়োলেন্স শেখাচ্ছি কেন? ব্যাপারটা খুবই জটিল, আবার খুবই সহজ। এটা একটা মনস্তাত্ত্বিক সমস্যা, জাতিগত সমস্যা হয়ে গেছে ব্যাপারটা। যারা বড় বড় বুদ্ধিজীবী, যারা নীতি প্রণয়ন করেন, তারা এটা বোঝেন কিনা আমি জানি না। একটা সমাজ যখন মিথ্যার উপর দাঁড়িয়ে যায়, তখন সেখানে অবিশ্বাসের সৃষ্টি হয়, কেউ কাউকে বিশ্বাস করতে চায় না। এই যে আমরা ঢাকা শহরে যেতে গেলেই বলি সাবধানে সাবধানে, ছিনতাইকারী আছে, হ্যান আছে, ত্যান আছে। একটা সমাজে যখন একজন মানুষ দেশের রাজধানীতে যেতে ভয় পায়, কাউকে বিশ্বাস করে না, বাসের কন্ট্রাক্টরকে বিশ্বাস করে না যে সে একটা নিরীহ মেয়েকে পেলে রেপ করতে পারে, ড্রাইভারকে বিশ্বাস করতে পারে না, যে টিকিট চেকার সে লাথি মেরে আমাকে ফেলে দিতে পারে, অনেক ঘটনা ঘটেছে। একজন পুলিশকে বিশ্বাস করতে পারে না যে হয়তো সে আমাকে হ্যারাস করতে পারে, হয়তো মামলায় ফাঁসিয়ে দিতে পারে। একজন ডাক্তারকে বিশ্বাস করতে পারে না যে সে আমার অপারেশনটা হয়তো ঠিকমতো করবে না, মেরে ফেলবে। অনেক রেকর্ড আছে, অ্যাপেন্ডিসাইট অপারেশন করতে যেয়ে বাচ্চাকে ডেলিভারি করতে যেয়ে মেরে ফেলেছে।
ভুল ওষুধ দিয়েছে, অপ্রয়োজনীয় ওষুধ দিয়েছে এই বিভিন্ন কোম্পানির প্ররোচনার কারণে, বা টাকা খেয়ে ফেলেছে অলরেডি। রেজিস্ট্রি অফিসে গেলে যারা বিচার করবে, মানে জমির কাজ করবে, তাদের বিশ্বাস করতে পারছে না। অফিসে গেলে কেরানিকে বিশ্বাস করতে পারছে না, নিজের বসকে বিশ্বাস করতে পারছে না। সব জায়গায় যখন একজন মানুষ চলতে ফিরতে অবিশ্বাসের মুখে পড়ে, তার মনটা আস্তে আস্তে নেগেটিভ হয়ে যায়। সে নেতাকে বিশ্বাস করতে পারছে না, সে রক্ষাকর্তাকেই বিশ্বাস করতে পারছে না। এরকম করতে করতে একসময় তার নিজের প্রতি অবিশ্বাস চলে আসে, একসময় স্রষ্টাতেও অবিশ্বাস চলে আসে। সে নিজের অজান্তে নাস্তিক হয়ে পড়ে, কারণ কোনো কিছুর উপর তার বিশ্বাস থাকে না, কাউকে সে আর ভরসা করতে পারে না। কারণ যেসব জায়গাগুলোকে সে ভরসা স্থল বলে মনে করেছিল, সব জায়গায় সে আহত হয়েছে। বাংলাদেশে এমন অনেক ঘটনা আছে যে পুলিশ ইয়াবা দিয়ে ধরিয়ে দিয়েছে, তাহলে তার বিশ্বাসটা নষ্ট হয়ে গেল। এরপরে সে পুলিশ দেখলে জনগণের বন্ধু কি মনে করতে পারবে? না। ডাক্তারের কাছে গেছে, অতিরিক্ত ভিজিট রাখছে, প্রচুর চেক দিছে, অপ্রয়োজনীয় টেস্ট দিছে, এরপরে যে ওষুধ দিছে কাজ হয়নি, টাকা তো মানে যা যাওয়ার গেছে। ডাক্তারের উপর তার শ্রদ্ধা থাকলো, বিশ্বাসটা থাকলো না। এটা হচ্ছে একটা ব্যাপার, অবিশ্বাস, মিথ্যা, ধান্দাবাজি। আর একটা হচ্ছে ভয়। যে সমাজে পিতা পুত্রকে ভয় পায়, স্বামী স্ত্রীকে ভয় পায়, স্ত্রী স্বামীকে ভয় পায়, আমাকে মেরে ফেলতে পারে, অন্য জায়গায় চলে যেতে পারে, পাশাপাশি ঘুমিয়ে আছে স্বামী স্ত্রী, দুজনকে ভয় পাচ্ছে যে আমাকে মেরে ফেলতে পারে, পরকীয়া করে কিনা, ইত্যাদি ইত্যাদি। অহরহামেশা এরকম ঘটনা ঘটছে। মা সন্তানকে ভয় পাচ্ছে, সন্তান মাকে মারছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে মা সন্তানকে মেরে ফেলে তার পরকীয়া সম্পর্কের হাত ধরে চলে যাচ্ছে। এটাও তো হচ্ছে। আমার জানার মধ্যে একটা ঘটনা আছে যে ছেলের ক্যান্সার হয়েছে, বাবা ক্যান্সারের জন্য জমি বিক্রি করার টাকা নিয়ে পালিয়ে গেছে, যে আর একটা বিয়ে করছে। আমি নিজে সাক্ষী এটার, আমাদের বাগেরহাটে ঘটনা ঘটছে এটা। তো এরকম ঘটনাগুলো যখন আমাদের সমাজে ঘটে, তখন সবাই সবাইকে অবিশ্বাস করে, সবাই সবাইকে ভয় পায়। এরকম অবিশ্বাস ভয়ের একটা সমাজ, যেখানে সবাই সবাইকে ভয় পায়, সেখানে শান্তি থাকতে পারে? এটা একটা অসুস্থ সমাজ না? বিমান বিদেশে যাচ্ছে, সে কাকে বিশ্বাস করবে? কার কাছে তার কাজ? যারা বিমানবন্দরে যারা কর্মকর্তা কর্মচারী, তাদের কাছে সে যখন হ্যারাস হয়, তখন সে কার কাছে যাবে? তখন সে হয়ে যায় ভায়োলেন্ট। আঘাত পেতে পেতে একটা পর্যায়ে যখন সে রক বটম হিট করে, মানে একদম ঠেকে যায়, তখন দেখে তার ভায়োলেন্ট হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তখন হয়ে যায় ভায়োলেন্স। তখন সে তার পরবর্তী প্রজন্মকে শিক্ষা দেয়, বি ভায়োলেন্ট অ্যান্ড অ্যাটাক বিফোর ইউ বিং অ্যাটাকড। আক্রান্ত হওয়ার আগে আক্রমণ করে বসো। এটাকে সম্ভবত প্রিএমপ্টিভ অ্যাটাক বলে। তো এটাই হচ্ছে। এবং যারা যে বাবা মায়েরা তাদের সন্তানদেরকে ভায়োলেন্সের দিকে নিয়ে যাচ্ছে, তারা যে মেলা ভুল করছে তাও না। আত্মরক্ষার জন্য মানুষ তো এটা করবে, অস্ত্র তুলে নেবে। তুলে নেবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার একটা বিশেষ উক্তি আমার খুব মনে পড়ে। 7ই মার্চের ভাষণে বলেছিলেন যে আমরা যখন মরতে শিখেছি, কেউ আমাদেরকে দাবায় রাখতে পারবে না। ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। উনি একটা ডিপ সাইকোলজিক্যাল বিষয়কে তুলে ধরেছিলেন। একটা মানুষ যখন আঘাত পেতে পেতে দেখে যে মৃত্যু ছাড়া আর কোনো গতি নেই, তখন সে ভায়োলেন্ট হয়ে যাবে। তখন তার দ্বারা যুদ্ধ সম্ভব। তখন সে হাতে অস্ত্র তুলে নেবে। তার কি আছে অস্ত্র দেখবে না, যা পারে তাই নিয়ে শেষ একটা আঘাত সে দেবে। তাতে জিতবে অথবা মরবে। আমরা জিতে গেছিলাম, বাংলাদেশ জিতে গেছিল। ধন্যবাদ তাকে, যিনি একটা প্রেরণা দিতে পেরেছিলেন, কথা দিয়ে উৎসাহ দিতে পেরেছিলেন। তো আমাদের এই ভায়োলেন্স থেকে অনেকে এটাকে ছোট দৃষ্টিতে দেখে যে প্রোটেকশনের জন্য এটা হচ্ছে, কিন্তু আমি দেখছি এটা একটা মানে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে ভায়োলেন্স। মানে বৃদ্ধ থেকে শুরু করে শিশু পর্যন্ত সবাই ভায়োলেন্ট। তাদের কথায় ভায়োলেন্স, তাদের অ্যাটিটিউডে ভায়োলেন্স, তাদের এভরিওয়্যার, ইন এভরিথিং দে আর জাস্ট ভায়োলেন্ট। আমি মনে করছি যে সামনে একটা বড় যুদ্ধ আসবে এই কারণে। কারণ একটা দেশের সব মানুষ যখন অস্থির হয়ে যায়, একটা জাতি যখন অস্থির হয়ে যায়, ভায়োলেন্ট হয়ে যায়, তখন বড় একটা পরিবর্তন আসে। এবং সেটা আসে ভাঙনের মধ্য দিয়ে, ভেঙে যায়, অনেক কিছু ভেঙে যায় এবং নতুন কিছু গড়ে।
এই নতুন কিছু গড়াটা ভালোও হতে পারে, খারাপও হতে পারে, কিন্তু এভাবে যখন সবাই ভায়োলেন্ট হয়ে যায়, উত্তপ্ত হয়ে যায়, সেখান থেকে একটা ভায়োলেন্ট একটা ওয়ার আসবেই। আর এই উত্তপ্ত সময়ের মধ্যে একটা কেওটিক সোসাইটিতে, কেওটিক সমাজে অবশ্যই কিছু মানুষকে ঠান্ডা থাকতে হবে, সেইন থাকতে হবে। সবাই ইনসেন হয়ে গেছে, তাই বলে আমিও কি ইনসেন হব না, আমাকে সেইন থাকতে হবে যাতে ওই বড় বিপর্যয়টা না ঘটে। সবসময় তালে তাল মিলাতে হয় না, একটু বোঝার বিষয় আছে। সবসময় মানুষের সঙ্গে তাল মিলাতে হয় না, মাঝে মাঝে একটু বুঝতে হয় যে আসলে তালটা কোন দিকে যাচ্ছে। সবাই ইনসেন হচ্ছে, গরম হচ্ছে, উত্তেজিত হয়ে যাচ্ছে, আমাকে গালি দিচ্ছে, আমাকে মারছে, আমিও মারি দেবো না। মাঝে মাঝে একটু হজম করার দরকার আছে, বৃহত্তর স্বার্থে, বড় স্বার্থে। সবসময় আক্রান্ত হলেই আক্রমণ করার দরকার নেই, একটু হজম করে নাও, তো অনেক বড় কিছু ভালো হয়ে যাবে। সে প্রথম যখন তোমাকে আক্রান্ত করেও আক্রমণের শিকার হয়নি, সে একটু বাড়ি খাবে, হঠাৎ করে তার মনে হবে যে না, এখনও সবসময় সবাই না, ঠান্ডা একটা বিষয় আছে, সে জানবে। আমি একটা কথা বলি যে রুক্ষতার বিপরীতে রুক্ষতা নয়। এর কারণ হচ্ছে যখনই আমি তাকে মিষ্টি ব্যবহার করব, সুন্দর কথা বলবো, সে একটা আশা পাবে যে না, এখনও আছে, সব নষ্ট হয়নি, এখনও আশা আছে, এখনও সুন্দর কথা আছে, সুন্দর ব্যাপার স্যাপারগুলো আছে, এখনও এই অবস্থাতেও স্বপ্ন দেখা যায়, এটা সে জানবে। তাকে জানানোর জন্যই আমার ঠান্ডা থাকা দরকার, সেইন থাকা দরকার। নাহলে সবাই যদি উন্মত্ত হয়ে যায়, সবাই যদি অসুস্থ হয়ে পড়ে, সেবা করবে কে? সেবা করার কেউ থাকবে না। তো দেখা যাক আমাদের সামনে কোন দিকে যায়।